ওয়ালাইকুম সালাম। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ভালো আছো সবাই? আলহামদুলিল্লাহ মিস ভালো, আপনি ভালো আছেন? হ্যাঁ, আমিও ভালো আছি। সবাইকে রমজানের শুভেচ্ছা আর নববর্ষের শুভেচ্ছা। আমরা তো ভেবেছিলাম যে রমজানে হয়তো তোমাদের সাথে সাক্ষাৎ হবে না, তো সৌভাগ্যক্রমে আমরা রমজানে তোমাদেরকে পাচ্ছি। যতদিন পাই ক্লাসগুলো কাজে লাগাবো। তো রোজায় কি তোমাদের কেমন কাটছে? রোজা রেখেছো নাকি রাখতে পারছো না? কারা কারা রোজা রেখেছেন? জি মিস রেখেছি। খুব ভালো। একটু অপেক্ষা করি। যারা রেগুলার ক্লাসে জয়েন দেয় তারা আগে আগে চলে এসেছে, বাকিটা একটু ধীরে ধীরে আসছে। মিস পড়া কি করবো? ওয়ালাইকুম মিস সালাম। কালকে রাতে হ্যাঁ বলো মিস প্রজ্ঞা। কালকে রাতে পড়া বের করে মিস আপনি তো বন্ধের পড়া দিয়ে দিয়েছিলেন, এতগুলা পড়া ছিল তো কি করবো বুঝতে পারিনি, কিছুই পড়িনি। এটা কি হলো? কিছুই না করলে হবে? একটা কিছু করতে ওইরকম বুদ্ধি করে পড়তে থাক, এতগুলো পড়া তো সম্ভব না। একটা একটা যে কোনো টপিক পড়ে ফেলে, আচ্ছা ঠিক আছে, তাও তোমাকে ধন্যবাদ যে তুমি স্বীকার করেছো, মানে সত্য কথা বলেছো আর কি, যে পড়ার চেষ্টা করেছো কিন্তু পড়ানো। আমি তো মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি তো ওই জন্য বেশি পড়া দিয়েছিলাম যে বাই চান্স যদি বন্ধ হয়ে যায়, তাই না, তখন তো আবার ১ মাস বসে থাকতে হতো ওই জন্য। যাক, আর কয়েকজন আসুন। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা একটা গল্প পড়িয়েছিলাম, তাই না? এবং গত ক্লাসে গল্পের নাম কি? হ্যাঁ, নিয়তি গল্প পড়িয়েছিলাম। এবং আমরা ভেবেছিলাম যে আমরা আরেকটা যে বাকি আছে প্রবন্ধ, এটা হয়তো আর রমজানের পর ছাড়া আর পড়তে পারবো না। কিন্তু যেহেতু সুযোগ পেয়েছি, সুযোগটা কাজে লাগাবো, ঠিক আছে? তোমাদের এই যে সবগুলো পড়া দিয়েছিলাম ওটা তো আর সম্ভব না, ওটা তো আমি রমজানের জন্য পড়া দিয়েছিলাম অনেকগুলো। তো তোমরা কিছু যদি পড়ে থাকো, কোনো সমস্যার সম্মুখীন হয়েছো, কোনো গল্প কবিতা কিছু পড়ার ক্ষেত্রে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হলে বলতে পারো, নাহলে আমরা সরাসরি পরে চলে যাব। নেই সমস্যা? মিস কোনো সমস্যা হয়নি। এই তাহলে ওই যে নাবিলা মিস বলেছিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। নাবিলা বলেছিল যে পয়লা বৈশাখটা বাকি আছে, তাই না? পয়লা বৈশাখ প্রবন্ধটা তাহলে আমরা একটু শুরু করি। হুম, তোমাদের কাছে বই থাকলে এটা খুলো, আর আমার কাছেও যেটা আছে শেয়ার করছি তোমাদের সাথে। হুম, পয়লা বৈশাখ মাত্র আমরা রোজার সাথে পয়লা বৈশাখে শুরু করেছি, তাই না? মানে পয়লা বৈশাখ কিন্তু মাত্র শুরু হয়েছে, বৈশাখ মাস মাত্র শুরু হয়েছে। অপেক্ষা করছিলাম কবে একটু বৈশাখী ঝড়টর হয়ে প্রকৃতি একটু ঠান্ডা হবে, এটার জন্য অপেক্ষা করছিলাম। কিন্তু অবশেষে পরশুদিন হয়েছে, তাই না? তুফান টুফান হয়ে একটু পরিবেশটা শীতল হয়েছে। আচ্ছা, আমাদের বাঙালিদের জাতীয় উৎসব হচ্ছে পয়লা বৈশাখ। তো পয়লা বৈশাখ নিয়ে
একটা গ্রন্থ বের হয়েছিল কয়েক বছর আগে। তো ওই গ্রন্থে পয়লা বৈশাখ নিয়ে বিভিন্ন আলোচনা মূলক প্রবন্ধ বা গল্প এগুলো লেখা ছিল। তো ওই গ্রন্থ থেকে আমাদের যে পাঠ্য পয়লা বৈশাখ এই প্রবন্ধটি নেওয়া হয়েছে। এটা কে লিখেছেন? কবির চৌধুরী। তা আমাদের জানা দরকার যে কবির চৌধুরী কে। কবির চৌধুরী মূলত একজন অধ্যাপক। তার পরিচয় হচ্ছে তিনি একজন অধ্যাপক, পাশাপাশি তিনি গবেষণামূলক লেখালেখি করতেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন এবং সেখানে অধ্যাপনা করেছেন। তার একটা বিশেষ পরিচয় ছিল, সেটা হচ্ছে জাতীয় অধ্যাপক। জাতীয় অধ্যাপক কথাটা তোমাদের দাগাতে হবে। তোমাদের বইয়ে দেখো লেখা আছে, এই যে তিনি জাতীয় অধ্যাপক উপাধিতে ভূষিত হন। দেখতে পাচ্ছ? দেখো তো, তোমাদের বইয়ে আছে? একজন বলো, আমি তো বুঝতে পারছি না যে আমার কথা শুনতে পাচ্ছ না। জি মিস। আচ্ছা, জাতীয় অধ্যাপক কথাটা দাগাতে হবে, কারণ কি এটা একটা উপাধি। যেমন করে বাংলা একাডেমি পুরস্কার দেয় অথবা সরকার ওয়ালাইকুম সালাম, সরকার থেকে বিভিন্ন পুরস্কার দেয় না বিভিন্ন ক্ষেত্রে কাজ করার জন্য। তো জাতীয় অধ্যাপকও একটা পুরস্কার বলেই ভাবা যায়। এটা হচ্ছে একটা উপাধি। এটা কাকে দেওয়া হয়? এমন একজন ব্যক্তিকে দেওয়া হয় যিনি শিক্ষা ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখেছেন, এবং এই উপাধিটা দিলে 5 বছর তিনি জাতীয় অধ্যাপক থাকেন। যাকে দেওয়া হয়, মনে করো কবির চৌধুরীকে দিয়েছে সরকারের পক্ষ থেকে জাতীয় অধ্যাপক উপাধি, উনি 5 বছর জাতীয় অধ্যাপক থাকবেন। 5 বছর জাতীয় অধ্যাপক থাকার সময় উনি কিছু বিশেষ সুযোগ সুবিধা পাবেন, সরকার থেকে নির্দিষ্ট পরিমাণ ভাতা পাবেন। তারপরে উনি বিশ্বের যে কোনো দেশে গেস্ট টিচার হিসেবে যায় না, গেস্ট টিচার হিসেবে গিয়ে লেকচার দিয়ে আসতে পারবেন। কিছু কিছু অনেক সুযোগ সুবিধা থাকে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে সম্মান। জাতীয় অধ্যাপক উপাধি পেয়েছেন, এই কথাটা অনেক সম্মানের কথা। হ্যাঁ, তো আমাদের যে কিছুদিন আগে মারা গিয়েছেন অধ্যাপক আনিসুজ্জামান, উনিও কিন্তু যে গত বছর করোনাতে মারা গিয়েছেন। তোমার নাম শুনেছো? ডক্টর আনিসুজ্জামান স্যারের পত্রিকায় নিয়ে লেখালেখি জি করে। মিস। তো উনিও জাতীয় অধ্যাপক ছিলেন। মাঝে মাঝে জাতীয় অধ্যাপকদেরকে 5 বছরের জন্য মেয়াদে দেয় না জাতীয় অধ্যাপক। তো ওখান থেকে আবার অনেক সময় তাদের গবেষণা যদি খুব ভালো থাকে বা লেখালেখি বা তাদের অবদান যদি খুব ভালো থাকে, তাহলে তাদেরকে আরেক দফাও দেওয়া হতে পারে। চাইলে সরকার, শিক্ষামন্ত্রী তারা আবার দ্বিতীয় দফাও তাকে জাতীয় অধ্যাপক বানাতে পারে, মেয়াদ ইচ্ছা করলে বাড়াতে পারে। বাংলাদেশের প্রথম জাতীয় অধ্যাপক 3 জন ছিলেন, তার মধ্যে একজনকে তো তোমার খুব ভালো করে চিনো, শিল্পাচার্য জয়নুল আবেদীন। বুঝতে পারছো, যে কোনো ক্ষেত্রে খুব ভালো অবদানের জন্য তাকে জাতীয় অধ্যাপক একটা উপাধি দেওয়া হয়। হ্যাঁ, তো কবি চৌধুরী এই জন্য বেশি বিখ্যাত। তাকে যদি স্পেশালি কেউ চিনি, তো জাতীয় অধ্যাপক উপাধির জন্য তাকে সবাই চিনি। হ্যাঁ, এছাড়া উনি তো প্রবন্ধ লিখেছেন, অনুবাদ গ্রন্থ লিখেছেন, ঠিক আছে, কিন্তু তার প্রধান পরিচয় হচ্ছে তিনি জাতীয় অধ্যাপক উপাধি পেয়েছিলেন। হ্যাঁ, তিনি 2011 সালে মারা গিয়েছেন। তা আমরা দেখি তিনি নববর্ষ নিয়ে বা পয়লা বৈশাখ নিয়ে কি রচনা করেছেন। প্রায় সব দেশে, সব জনগোষ্ঠীর মধ্যে, সব সংস্কৃতিতেই নববর্ষ উদযাপনের প্রথা প্রচলিত আছে। এটা কিন্তু সত্য। আমাদের যেমন বৈশাখ মাসে 1 তারিখে নতুন বছর আমরা ওটা উদযাপন করি। আবার দেখবে মুসলিম ইসলামিক কান্ট্রিগুলোতে মহররমের 1 তারিখ, ওটা কিন্তু আমরা ছুটি পাই বা আমরা ওটা উদযাপন করি, তাই না? তো সব দেশে যেটা বছরের প্রথম দিন, ইংরেজি নববর্ষ তো অনেক হইচই করে উদযাপন করা হয়, তাই না? ইংরেজি যে নতুন বছর জানুয়ারি 1 তারিখ, 31st নাইট, এগুলো করে তো অনেক উদযাপন করা হয়। তো সব সংস্কৃতিতেই নতুন বছর উদযাপনের একটা প্রথা আছে। অবশ্য উদযাপনের রীতি প্রকৃতি ও পদ্ধতি প্রকরণের মধ্যে তারতম্য আছে, তবু সর্বক্ষেত্রে একটি মৌলিক ঐক্য আমাদের চোখে পড়ে। যদিও এই যে প্রোগ্রামগুলা করে নববর্ষে, এক এক দেশের এক এক নিয়মে করে, তারপর একটা মিল আছে। কি মিল আছে? তা হলো নবজন্ম বা পুনর্জন্ম বা পুনরুজ্জীবনের ধারণা। হ্যাঁ, পুরনো জীর্ণ এক অস্তিত্বকে বিদায় দিয়ে সতেজ সজীব নবীন এক জীবনের মধ্যে প্রবেশ করার আনন্দানুভূতি। লেখকের মতে পৃথিবীর যেই প্রান্তের সদস্য তুমি হও না কেন, যে প্রান্তে যে দেশের মানুষ তুমি হও না কেন, তুমি যদি নববর্ষ পালন করো, তাহলে তোমার সাথে আমাদের একটা মিল আছে। কি মিল? যে আমরা কেন নববর্ষ পালন করি? যে পুরাতনকে বিদায় দিব আর নতুন কিছুকে গ্রহণ করবো, নতুন একটা আনন্দ নিয়ে আমরা নববর্ষটা শুরু করি। তো সবার একই অনুভূতি হয়, সে যে প্রান্তেরই
হোক না কেন। দেখো এই জন্য কি করলেন, একজন বিদেশি কবির লেখা একটা কবিতার কথা লিখলেন, রিং আউট দি ওল্ড, রিং ইন দি নিউ, রিং হ্যাপি বেলস অ্যাক্রস দি স্নো, দি ইয়ার ইজ গোয়িং, লেট হিম গো, রিং আউট দি ফলস, রিং ইন দি ট্রু। মানে একজন বিদেশি কবি এই কবিতাটা লিখেছেন যে পুরাতনকে বিদায় দাও, নতুনকে ডাকো। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম সালাম। পুরানো বছর যাচ্ছে যাক, হ্যাঁ, আমরা নতুনকে ডাকবো, এরকম একটা কথা নিয়ে একজন বিদেশি কবি কবিতা লিখেছেন। সেম একই রকম অনুভূতি নিয়ে দেখো আমরা রবীন্দ্রনাথকে দেখি কবিতা লিখতে, এসো 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 হে বৈশাখ, তাপস নিঃশ্বাস বায়ে, মুমুর সুরে দাও উড়ায়ে, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক, যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি, অশ্রু বাষ্প সুদূরে মিলাপ। হ্যাঁ, মানে দেখো মানে কবি হচ্ছেন দুজন দুই দেশের, কিন্তু ফিলিংসটা অনুভূতিটা কিন্তু দুজনের একই রকম, যে পুরাতনকে বাদ দাও, নতুন আসো, এসে তোমার যে নতুন তাপস নিঃশ্বাস বা তোমার গরম নিঃশ্বাসে যত জরা আছে ক্লান্তি আছে সব কিছু উড়িয়ে দাও, সব আবর্জনা দূর করে দাও। হ্যাঁ, সব দুঃখ ক্লান্তি সব চলে যাক। তো দুজনের মধ্যে একটা ভাবের মিল আছে, কথার মিল আছে। মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নি স্নানে সূচি হোক ধরা। হ্যাঁ, মানে পৃথিবী পবিত্র হয়ে যাক, সূচি মানে হচ্ছে পবিত্র, রসের আবেশ রাশি শুষ্ক করে দাও আসি, আনো 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 তব প্রলয়ের শাক, মায়ার কুট ঝটিকা জাল যাক দূরে যাক। হুম, এভাবে করে রবীন্দ্রনাথ কি করছেন, নতুন বছরকে আহ্বান জানাচ্ছেন আর পুরাতনকে বিদায় জানাচ্ছেন, যে এটার জন্য কান্নাকাটি করে লাভ নেই যে হায় রে বছর চলে গেল, এতে নতুন বছরে নতুন কি করা যায় সেটা নিয়ে আলোচনা করব। তখন তার মধ্যে আমরা সেটা লক্ষ্য করি, একজন বলেছেন পয়লা জানুয়ারিকে উদ্দেশ্য করে, আরেকজন লিখেছেন পয়লা বৈশাখকে মনের মধ্যে রেখে, কিন্তু কেন্দ্রীয় ভাবটি উভয় ক্ষেত্রে এক। বুঝতে পেরেছ কি বোঝাতে চাচ্ছেন লেখক, যে দুজন দুইটা উদ্দেশ্যে লিখেছেন, একজন হচ্ছে পয়লা জানুয়ারি, আরেকজন হচ্ছে পয়লা বৈশাখ, কিন্তু দুজনের মনের ভাব কিন্তু একই। পয়লা বৈশাখ বা বাংলা নববর্ষ বাঙালির এক অনন্য উৎসব, তার অন্যতম জাতীয় উৎসব। এটা কেন জাতীয় উৎসব বলা হয়, কারণ অন্যান্য উৎসবগুলো যেমন ঈদ হয় শুধু মুসলিমরা পালন করে, হ্যাঁ কিছু হিন্দুরা শখ করে পালন করে, আবার যখন হিন্দুদের পূজা হয় তখন হিন্দুরা শুধু পালন করে, কিছু মুসলিম হয়তো শখ করে গিয়ে পালন করে। তো এটা কিন্তু সবাই যে গণহারে একটা উৎসব পালন করে সেটা হচ্ছে নববর্ষ বা পয়লা বৈশাখ। এটা মুসলিম হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, সবাই পালন করে, কারণ যারা বাঙালি তাদের এই বাঙালির পরিচয়টা নিয়ে তারা পয়লা বৈশাখটা পালন করে। এটা দেখে না যে আমি কি হিন্দু নাকি মুসলিম নাকি অন্য কিছু। হুম, এই জন্য এটা হচ্ছে একটা সার্বজনীন উৎসব। দেখবে গত কিছু বছর অনেক বছর যাবত আর কি পয়লা বৈশাখটা পালন করাটা অনেক বড় একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই দিন মানে যত রাস্তা দেখা যায়, যার যত সাদা লাল কিছু আছে সব নিয়ে ঝাঁপিয়ে পড়ে, মানে যে হোক সেই সাদা লাল কাপড় পরে, মানে এই যে ঐতিহ্যটাকে ধরে রাখার জন্য মানে আনন্দ করে উৎসব করে পুরো মনে যে ঈদের চেয়েও বড় লাগে এমন লাগে মাঝে মাঝে পয়লা বৈশাখের প্রোগ্রামটা। হ্যাঁ, তো এর ঐতিহ্য কি, সুপ্রাচীন ও গৌরবমণ্ডিত। অবশ্য কালের যাত্রাপথ ধরে এর উদযাপন নীতিতে নানা পালাবদল ঘটেছে, বিভিন্ন সময়ে তা বিভিন্ন মাত্রিকতা অর্জন করেছে। মানে সময়ের পরিবর্তনে পয়লা বৈশাখ পালনের যে সিস্টেমগুলো চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, অতীতকালে একভাবে পয়লা বৈশাখ উদযাপন করতো, এখন একভাবে উদযাপন করে। তো এটাই বলছে যে বিভিন্ন সময়ে বিভিন্ন মাত্রিকতা অর্জন করেছে, মানে বিভিন্ন মাত্রার প্রোগ্রাম হচ্ছে, বিভিন্ন ধরনের অনুষ্ঠান হচ্ছে। সুদূর অতীতে এর সঙ্গে কৃষি সমাজের যোগসূত্র ছিল অবিচ্ছেদ্য। অতীতকালে পয়লা বৈশাখ এই কথাটার মূল মানে যাদের সাথে সম্পর্ক ছিল তারা হচ্ছে কৃষি সমাজ। হ্যাঁ, প্রাচীন কৃষি সমাজের শীতকালীন নির্জীবতার পর নবজীবনের আবির্ভাবের ধারণার সঙ্গে বাংলা নববর্ষ উদযাপনের বিষয়টি সম্পর্কিত ছিল, এ কথা ভাবা অসঙ্গত নয়। মানে লেখকের মতে যে প্রাচীনকালে যখন কৃষিভিত্তিক বাংলাদেশ ছিল, এখনো কৃষিভিত্তিক, কিন্তু এখন কিন্তু কৃষিকে অত মর্যাদার দৃষ্টিতে দেখা হয় না। একসময় কিন্তু কৃষিকাজকে অনেক মর্যাদার দৃষ্টিতে দেখা হতো এবং বলা হতো যে কৃষক যারা তারা হচ্ছে ধনী, কারণ তাদের ঘর ভরা মানে ধান গরু এগুলো থাকে, তারা হচ্ছে ধনী। তো এই কৃষক সমাজে কি হতো, শীতকালে কিন্তু অত চাষাবাস হতো না, হ্যাঁ চাষাবাদ হতো না দেখে তারা একদম নির্জীব হয়ে যেত একদম। কিন্তু এর পরে পরে যখন বৈশাখ মাস শুরু হতো তখন কি হতো, তারা খুব আনন্দিত হতো যে আবার রোদ আসছে, আবার মানে ঝড় বৃষ্টি পানি আসবে, সব মিলে আমরা ফসল উৎপাদন করবো। মানে শীতকালের নির্জীবতা দূর করে নতুন কিছু আসার যে ভাবনাটা সেটার সাথে নববর্ষ
উদযাপনটা তাদের কাছে অনেক আনন্দের ছিল। একসময় গ্রাম নগর নির্বিশেষে বাংলার সব মানুষ, সে হিন্দু, মুসলিম, বৌদ্ধ কি খ্রিস্টান হোক, বাংলা নববর্ষের উৎসবে সোৎসাহে যোগ দিত। মানে গ্রাম বাংলার সবাই একসময় কি করতো, সোৎসাহে মানে উৎসাহের সাথে, সোৎসাহের শব্দ অর্থ হচ্ছে উৎসাহের সাথে যোগ দিত, সবাই নববর্ষে যোগ দিত। পরস্পরের বাড়িতে যাওয়া আসা, শুভেচ্ছা বিনিময়, খাওয়া দাওয়া, নানা রকম খেলাধুলা ও আনন্দ উৎসব, মেলা ও প্রদর্শনী মিলে সারা বছরের অন্যান্য দিনগুলি থেকে সম্পূর্ণ স্বতন্ত্র হয়ে এই দিনটি গৌরবমণ্ডিত হয়ে উঠত। অনেক কিন্তু মেলা বসতো, বৈশাখী মেলা, গ্রাম দেশে তো বৈশাখী মেলা একটা খুব আনন্দের বিষয় ছিল, যে বাড়ি থেকে সবাই মিলে যেত দল বেঁধে, ওখানে গিয়ে কি মানে একটা রঙিন কিছু আনতে পারলে, একটা শখের কিছু আনতে পারলে শিশু কিশোররা অনেক খুশি হয়ে যেত। হ্যাঁ, আবার গ্রামের বউরাও বসে থাকতো যে ওখানে বৈশাখী মেলা থেকে চুড়ি কিনবে, শাড়ি কিনবে, টিপ কিনবে। তো অনেক আনন্দের ছিল সেই মেলাগুলো তাদের জন্য। 350 বছরেরও বেশি আগে বিখ্যাত ঐতিহাসিক আবুল ফজল তার আইনি আকবরী গ্রন্থে বাংলা নববর্ষকে এদেশের জনগণের নওরোজ বলে উল্লেখ করেছেন। এই যে এটা অবজেক্টিভের জন্য দাগাতে হবে, একটা গ্রন্থের নাম আছে, গ্রন্থের নাম হচ্ছে আইনি আকবরী। গ্রন্থটা লিখেছেন আবুল ফজল। এটা কত বছর আগে লেখা? 350 বছরের বেশি আগে লেখা। তো এই তিনটা অবজেক্টিভ আছে এখানে। আরেকটা অবজেক্টিভ আছে, সেটা হচ্ছে তিনি নববর্ষকে কি বলে অভিহিত করেছেন? নওরোজ। দেখতে পাচ্ছ? নওরোজ শব্দটার অর্থ নতুন দিন, নতুন বছর। মানে প্রথম আবুল ফজলই তার গ্রন্থে নববর্ষের ব্যাপারে আলোচনা করেছেন। মানে এর আগে কে করেছেন কেউ জানে না, তবে সর্বপ্রথম নববর্ষ যে উদযাপন করা যায় বা এটা একটা দিবস, এটাকে আলোচনা করেছেন আবুল ফজল তার আইনি আকবরী গ্রন্থে আলোচনা করেছেন। আর তিনি তখন নববর্ষ বলেননি, বলেছেন হচ্ছে নওরোজ। অবশ্য তারও বহু শতবর্ষ আগ থেকে বাংলার মানুষ নানাভাবে এই দিনটি পালন করে আসছে। মানে নওরোজ জন্য নাম দিয়েছেন, এরও অনেক আগে মানুষ কি করতো, একটু ভালো মন্দ রান্না করতো, মানে এই নতুন বছরটা কোনো না কোনোভাবে পালন করতো, কিন্তু এটা ইতিহাসে তেমন নেই। ইতিহাসে প্রথম আবুল ফজলের লেখা গ্রন্থেই নববর্ষে উল্লেখ পাওয়া যায়। কিন্তু পালা বদলের কথা বলছিলাম। ঊনবিংশ শতাব্দীর শেষার্ধে ব্রিটিশ ঔপনিবেশিক রাজত্বের দিনগুলোর এক পর্যায়ে বাংলা নববর্ষ পালনের মধ্যে এদেশের শোষিত ও পরশাসিত জনগণের চিত্তে স্বাদেশিকতা ও জাতীয়তাবাদী চেতনার প্রতিফলন ঘটেছিল। যদিও সে সময়কার মুসলিম মানুষে এর কোনো গভীর বা প্রত্যক্ষ অভিঘাত লক্ষ্য করা যায় না। এখানে দেখো একটু কঠিন ভাষা ব্যবহার করছে, যে কিভাবে করে সময়ের বদল ঘটেছে। প্রথমে কৃষিভিত্তিক সমাজে খুব আনন্দের সাথে পালন করতো, কিন্তু একসময় কি হয়েছে, এই দেশে ব্রিটিশরা শোষণ করেছে, তাই না? উপনিবেশ স্থাপন করেছে। উপনিবেশ স্থাপন করা মানে কি জানো? এর মানে হচ্ছে যে ব্যবসা বা রাজনীতি বা যে কোনো দেশে এক দেশ থেকে মানুষরা আরেক দেশে গিয়ে যখন বসবাস স্থাপন করে, ওটা হচ্ছে উপনিবেশ স্থাপন বলে। তো ব্রিটিশরা আমাদের এখানে উপনিবেশ স্থাপন করেছিল, করে তারা আমাদের উপর শোষণ নির্যাতন করেছিল। তো এই সময়টাতে যখন বাংলা নববর্ষ আসতো, তখন এদেশের মানুষ এই দিনটা এমনভাবে পালন করতো যে এটা আমাদের প্রোগ্রাম, এটা আমাদের উপর চাপিয়ে দেয় কিছু না, বিদেশিদের মানে চাপিয়ে দেয় কিছু না, এটা আমাদের নিজস্ব, মানে নিজেদের মধ্যে, নিজের দেশ, নিজেদের মধ্যে জাতীয়তা, মানে আমরা বাঙালি, এই দিনটাতে মানে খুব বেশি প্রকাশ পেত। সবাই এই দিন খুব ভালোভাবে পালন করতো। কারণ কি, তারা ব্রিটিশদের শোষণে মানে শাসনে নিজেদের ঐতিহ্য মানে ভুলে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। তো এই সময় যখন নববর্ষ আসতো, তখন তারা খুব এমনভাবে পালন করতো যে বিদেশিরা দেখে বুঝতে পারতো যে এটা দেশের প্রতি প্রেম আছে, তাদের জাতীয়তা বোধ আছে। এই চেতনার প্রতিফলন ঘটতে হচ্ছে বাংলা নববর্ষ পালনে। তবে এটা কাদের মধ্যে বেশি দেখা যেত? মানে মুসলিম ছাড়া অন্যদের মধ্যে। মুসলমানরা তখন এটা বেশি পালন করতো না। মুসলমানরা ভাবতো কি যে এটা হিন্দুদের প্রোগ্রাম। হ্যাঁ, আসলে কিন্তু তা না। বা সকল বাঙালিদের কিন্তু প্রোগ্রাম হচ্ছে, অনুষ্ঠানটা হচ্ছে পয়লা নববর্ষ। হ্যাঁ, পয়লা বৈশাখ। তো এই সময়টা মুসলমানদের মধ্যে এটা তেমন দেখা যায় না। বিংশ শতাব্দীর প্রথমার্ধে বাংলা নববর্ষ উদযাপনকে অবলম্বন করে তার জাতীয়তাবাদী অনুষঙ্গের সঙ্গে যে সাম্রাজ্যবাদ বিরোধী চেতনা যুক্ত হয়েছিল, একটু লক্ষ্য করলেই তা বোঝা যায়। এখানকার ভাষাগুলো একটু কঠিন তোমাদের জন্য। হ্যাঁ, মানে 20 শতকের শুরুতে কি হয়েছে, নববর্ষ পালন করছে না, ওই নববর্ষ পালনের সময় কি লক্ষ্য করা যায়, যে এমন এমন কিছু মানে নববর্ষে এমন কোনো কিছু আয়োজন করছে যেটা দেখে বোঝা যায় সাম্রাজ্যবাদ বিরোধী চেতনা আছে। এখন সাম্রাজ্যবাদ বিরোধী মানে কি, কিছু কিছু দেশ ছিল যাদের মানে তাদের ভাবনাই ছিল যে কিভাবে করে অপর দেশকে দখল করা যায়। মানে আমার দেশ তো আছেই, ওই যে পাশে ওই দেশটা আছে, ওকেও দখল করি।
এই যে দেশের পর দেশ দখল করা, এই এই রীতিকে বলা হতো সাম্রাজ্যবাদ। হ্যাঁ, সবার মধ্যে কিন্তু এটা ছিল না, অনেকগুলো দেশের মধ্যে এটা ছিল যে অন্যের দেশকে দখল করে নেওয়া। তো এই সাম্রাজ্যবাদের বিরুদ্ধে মানে প্রতিবাদ বলা যায় সে সময়ে নববর্ষের অনুষ্ঠানগুলোকে, যে না, আমাদের এখানে তোমরা এসে আমাদের জায়গাটাকে দখল করতে পারবে না। তো এমনভাবে অনুষ্ঠানগুলো আয়োজন করতো যে সাম্রাজ্যবাদ বিরোধী তাদের চিন্তা সেখানে প্রকাশ পেত। 1947-এ উপমহাদেশ বিভক্তির ফলে পাকিস্তান সৃষ্টির পর সেদিনের পূর্ব পাকিস্তানে বাংলা নববর্ষ উদযাপন নিয়ে তৎকালীন নয়া উপনিবেশবাদী ক্ষীণ দৃষ্টি ধর্মান্ধ পাকিস্তানি শাসকবর্গ যে মনোভাব প্রকাশ করেন তা একই সঙ্গে কৌতূহলোদ্দীপক ও ন্যাক্কারজনক। দেখো, আমরা জানি 47 সালটা খুব ইম্পর্টেন্ট, কারণ কি এই 47 সালে মানে ব্রিটিশরা এখান থেকে চলে যায়, কিন্তু যাওয়ার আগে কি করে, এই উপমহাদেশকে ভাগ করে দিয়ে যায়, ওদের মাথায় ঢুকিয়ে দিয়ে যায় যে আরে এই উপমহাদেশে দুই শ্রেণীর মানুষ আছে, একটা হচ্ছে হিন্দু আর একজন হচ্ছে মুসলিম। বলে যে না, ব্রিটিশরা মানে ঢুকিয়ে দিয়ে যায় মাথায় যে হিন্দু আর মুসলিম তো একসাথে থাকা সম্ভব না, দুজনের দুই রকম রীতিনীতি, দুই রকমের সংস্কৃতি, তো তোমরা আলাদা থাকো। এই বুদ্ধি দিয়ে তারা কি করলো, ভারত আর পাকিস্তান নামে দুটা রাষ্ট্র সৃষ্টি করে দিয়ে তারপরে গিয়েছে। চিন্তা করো, একে তো তারা আমাদের শাসন করেছে এত বছর, শাসন করে নানাভাবে আমাদের ক্ষতি করেছে, তারপর যাওয়ার সময় আরেকটা ক্ষতি করে দিয়ে গেল, এত বড় ভারতকে ভেঙে দুটো অংশ করে দিয়ে গেল, পাকিস্তান আর ভারত। তো যখন নতুন পাকিস্তান হলো তখন কি করলো, ওরা আমাদের উপরে মানে পূর্ব পাকিস্তানকে মানে না করছিল যে আমরা এই যে হিন্দু আনি কিছু পালন করব না, এগুলো বাংলা নববর্ষ, এগুলো সব হিন্দু আনি। হ্যাঁ, আসলে কিন্তু কথা সঠিক না। তো তাদের যে মতামত এটা নিয়ে কিন্তু কি বলছে লেখক, কি বলেন, তাদের নাকি ক্ষীণ দৃষ্টি, মানে তাদের অনেক ছোট মন আর কি। ক্ষীণ দৃষ্টি মানে ছোট দৃষ্টি, হ্যাঁ, তাদের দেখার দৃষ্টিটা খুব ছোট। তারা ধর্মান্ধ, মানে ধর্মের নামে তারা অন্ধ হয়ে গিয়েছে। তারা যে আচরণ প্রকাশ করেছে নববর্ষ উপলক্ষে সেটা অনেক ন্যাক্কারজনক, মানে নিন্দাজনক। হ্যাঁ, তখন এই অঞ্চলের শিক্ষিত মানুষ ধর্ম ও সম্প্রদায় নিরপেক্ষভাবে একটি প্রতিবাদী মনোভাব নিয়ে পরম উৎসাহ ভরে বাংলা নববর্ষ উদযাপন করেছে। এর মধ্য দিয়ে তারা তাদের বাঙালি জাতীয়তাবাদী চেতনাকে তুলে ধরেছে, তাদের স্বতন্ত্র সাংস্কৃতিক পরিচয় ঘোষণা করেছে, তাদের দীর্ঘদিনের ধর্মনিরপেক্ষতার আদর্শের প্রতিফলন ঘটিয়েছে। মানে পাকিস্তান সরকার যখন না বললো যে এগুলো পালন করার দরকার নেই, তখন কি করলো, আমাদের পূর্ব পাকিস্তানে অর্থাৎ বাংলা অঞ্চলে মানুষরা আরো মনোযোগ দিয়ে আরো উৎসাহ নিয়ে নববর্ষ পালন করলো। এতে করে কি প্রকাশ পেল, যে অঞ্চলে মানুষরা ধর্মনিরপেক্ষ, তারা কোনো মানে ধর্মের ভেদাভেদ করে না, তারা যে সবাইকে সমান চোখে দেখে, এই ভাবটা এখানে ফুটে উঠলো। ঠিক আছে, আমাদের ক্লাস তো 30 মিনিটের, আজকে এতটুকু থাক। আমি তোমাদের নামটা প্রেজেন্ট করি, নাহলে আবার শেষ করতে পারবো না। হ্যাঁ, একটু ভাষাটা কঠিন লাগছে তাই না তোমাদের কাছে? কি মনে হয়, কঠিন না? প্রবন্ধের মধ্যে মানে অনেক তথ্য, তো এই জন্য একটু কঠিন কঠিন হয়ে যায়। মানে এইসব শব্দ, উপনিবেশ, এইসব শব্দগুলো একটু তোমাদের জন্য কঠিন হয়ে যায়। আচ্ছা, আজকে 18 তারিখ, দেখতে দেখতে দেখবি কি 2021 সালও শেষ হয়ে গেছে। রোল 1 থেকে 20 বলার দরকার নেই, সায়েন্সে বলো যারা যারা আছে, এত অল্প মানুষ, কে বলবো, বলো। এক, তারপর মিসরুল 2, 2, আচ্ছা, মিসরুল 5, 5। আর সায়েন্সের মেয়েরা বলো। মিশ্র- রোল 7, 7, রোল 9। আচ্ছা, মিশ্র 6, 6। সিরিয়াল বেশি, মিশ্রুল ব্যাচ 22, 22, 12, রোল 21, 21, মিস 15, 15। আর কি আছে সায়েন্সের, কে যেন মিস আছেন? 34, হ্যাঁ, 34 কে আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা, মিশ্রুল 28, সায়েন্সের মেয়েরা 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 12 জন আছে। আচ্ছা, কমার্সের, কমার্সের কি একজনই আছে, রায়তা? কমার্সে কারা কারা আছে বলো? মিস 32, 32, কিন্তু রায়তা দেখি প্রেজেন্ট দিচ্ছে না। row 6, হ্যাঁ, 6, ঠিক আছে। আর কেউ মিস আছো? 16, 16। কমার্সে আর কেউ আছো?
তিনজন। আর্টস আর্টসে কে কে আছে বলো? 17 ম্যাম রোল 16 16 দুইজনই? আর কেউ আছো? নেই। ভাবা যায় বাচ্চাগুলা ক্লাসই করে না। তোমরা তো রেগুলার ক্লাস করছো, আমি তো নামই মুখস্থ হয়ে যাচ্ছে কারা রেগুলার ক্লাস করছো, কিন্তু বাকিরা তো অনেক ফাঁকি দিচ্ছে। আচ্ছা যাক, আমরা পয়লা বৈশাখ প্রবন্ধ পড়লাম, পুরোটা পড়িনি, অর্ধেকটা পড়লাম। এখানে আমরা দেখলাম যে আমাদের যে নতুন বর্ষ উদযাপন, এটা শুধু আমাদের দেশে না, পৃথিবীর সব দেশেই সমান উৎসাহের সাথে করা হয়। সবার মধ্যে পালন করার সিস্টেমগুলো আলাদা হলেও সবার মধ্যে একটা মিলে আছে, সেটা হচ্ছে নতুনকে মানে স্বাগতম জানায় আর পুরাতনকে বিদায় জানায়। পুরাতন যত জরা জীর্ণতা আছে সব দূর করে নতুন কিছুর আহ্বান করে পয়লা বৈশাখের অনুষ্ঠানের মাধ্যমে, মানে নববর্ষের অনুষ্ঠানের মাধ্যমে। নববর্ষটাতে কিভাবে প্রাচীনকাল থেকে বর্তমান পর্যন্ত আসছে এটা আমরা ধীরে ধীরে দেখবো। প্রাচীনকালে কৃষি ভিত্তিক সমাজে নববর্ষ উদযাপিত হতো খুব আনন্দের সাথে, কারণ ফসল উৎপাদন করা, নতুন করে আবার করে যত ক্লান্তি শীতকালীন সবকিছু দূর করে নতুনভাবে শুরু করতো হচ্ছে নববর্ষের মধ্য দিয়ে। এরপর আস্তে আস্তে ইংরেজরা আসলো, তারা আমাদেরকে অনেক শোষণ টোষণ করার কারণে আমরা এই অনুষ্ঠানটাকে আরো আঁকড়ে ধরলাম যে এটা পালন করলে আমরা যে বাঙালি এটা আমরা ভুলবো না, আমাদের নিজস্ব দেশীয় একটা উৎসব হচ্ছে পয়লা বৈশাখ। হ্যাঁ, ধীরে ধীরে এরা চলে যাওয়ার পর পাকিস্তান হলো। পাকিস্তান হওয়ার পরে আমরা দেখলাম যে পশ্চিম পাকিস্তান আমাদেরকে এই অনুষ্ঠানটা পালনে তেমন উৎসাহ দিচ্ছে না, কিন্তু তারপর এই দেশের ধর্মনিরপেক্ষ অসাম্প্রদায়িক মানুষরা খুবই উৎসাহের সাথে নববর্ষ পালন শুরু করলো। যতটুকু মধ্যে আমরা পড়েছি, আগামী ক্লাসে বাকি অংশ পড়বো। তো এখান থেকে বেশি না, 10টা এক কথা উত্তর বের করবেন। এখান থেকে 10টা বের করলে এনাফ। যতটুকু পড়িয়েছি এখান থেকে 10টা এক কথা উত্তর বের করবেন, ঠিক আছে? এটা হচ্ছে হোমওয়ার্ক। আর কার কোনো প্রশ্ন আছে? কারো কিছু জিজ্ঞাসা করার আছে? নেই? সবাই অনেক ক্লান্ত রোজা রেখে। মাঝে মাঝে তোমার মনে হয় যে ক্লাসে জয়েন করে মনে হয় মেয়েগুলো ঘুমাচ্ছে। আচ্ছা যাক, আজকে তাহলে এখানেই বিদায় নিই। তোমাদের সাথে আগামী ক্লাসে কথা হবে। তোমরা সবাই সুস্থ থেকো, নিরাপদ থেকো, সাবধানে থেকো, ঠিক আছে? আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম ম্যাম।